সেবায় দুর্নীতি হয়রানি বন্ধে কাজ করছে সরকার বললেন প্রধানমন্ত্রী। জমি সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে অগ্রাধিকার তাগিদ। গণমাধ্যম ব্যবস্থাপনায় জুলাইয়ের মধ্যে কমিশন আশা তথ্যমন্ত্রীর। সুনির্দিষ্ট আইনে র্যাব সংস্কার জানালেন তথ্য উপদেষ্টা। 24 ঘণ্টায় হামে 11 শিশুর মৃত্যু, আক্রান্ত প্রায় 1350। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে চিকিৎসক নার্সের সংখ্যা বাড়ানোর তাগিদ। এবং সারা দেশে জমে উঠছে কোরবানি পশুর হাট, চাহিদার চেয়ে যোগান বেশি বলছে প্রাণী সম্পদ বিভাগ। গোখাদ্যের দাম বৃদ্ধিতে খামারিদের হতাশা। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসমিয়া জেরিন। এবারে বিস্তারিত। হয়রানি মুক্ত, প্রযুক্তি নির্ভর এবং নাগরিক বান্ধব ভূমি ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ভূমি সেবা মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, দেশের প্রতিটি জেলায় এই সেবা চালু রয়েছে, যা পর্যায়ক্রমে ইউনিয়ন পর্যন্ত নিয়ে যাওয়া হবে। বিভিন্ন পর্যায়ের আদালতে দেওয়ানি ফৌজদারি মিলিয়ে 47 লাখ মামলার মধ্যে জমি জমা সংক্রান্ত জটিলতাই বেশি। তাই মামলা দ্রুত নিষ্পত্তিতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও জানান সরকার প্রধান। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। 19 মে সারা দেশে শুরু হয়েছে 3 দিনের ভূমি সেবা মেলা। এবারের প্রতিপাদ্য জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ। রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে এই মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আনুষ্ঠানিকভাবে আমি এই মেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। বক্তব্যে তিনি বলেন, প্রযুক্তিগত সহায়তায় ভূমির তথ্য হালনাগাদ, খাজনা প্রদান এবং ভূমির মালিকানা সুষ্ঠুভাবে পরিবর্তনের সুযোগ থাকায় সেবার মান আরও বাড়বে। প্রযুক্তিগত উন্নয়নের সাথে সাথে ভূমি ব্যবস্থাপনাও আধুনিকরণ হয়েছে। সেবা গ্রহীতাগণ নিজের জমিজমা সংক্রান্ত বিষয়গুলি বর্তমানে ঘরে বসেই অনলাইনে সম্পন্ন করতে সুযোগ পাচ্ছেন। নির্বাচনী ইশতেহার অনুযায়ী ভূমি সেবার আধুনিকায়নে সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভূমি সংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তিতে জোর দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে একের পর এক নির্বাচনী ইশতেহারের প্রতিটি দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের কাছে দেওয়া ওয়াদা পূরণের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছে। প্রচলিত আদালতের বাইরেও জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য গ্রাম আদালত কিংবা অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন এডিআর অর্থাৎ বিকল্প বিরোধ নিষ্পত্তির মতন আইনানুগ ব্যবস্থার মাধ্যমে অবলম্বনের দিকেও জোর দেওয়া জরুরি বলে আমরা মনে করি। মানুষ দীর্ঘ সময় ফ্যাসিবাদের নির্যাতনের শিকার হয়েছে জানিয়ে বিএনপি সরকার জনগণের কাছে দায়বদ্ধ বলে মন্তব্য করেন তিনি। দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদ শাসন শোষণের জাতাকলে পৃষ্ঠ দেশের জনগণ বর্তমানে রাষ্ট্র এবং রাজনীতিতে তাদের অধিকারের প্রতিফলন দেখতে চায়। জমি ব্যবস্থাপনাকে হয়রানি ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার নিয়ে জনগণের দোরগোড়ায় রাষ্ট্রীয় সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে। সরকার প্রধান বলেন, হয়রানিমুক্ত ভূমি সেবার মাধ্যমে টেকসই নাগরিক সেবা নিশ্চিত করা সম্ভব। আধুনিক রাষ্ট্র গঠনেও এই সেবার আধুনিকায়ন জরুরি। একটি হয়রানিমুক্ত, প্রযুক্তি নির্ভর এবং নাগরিক বান্ধব ভূমি ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যা দেশের টেকসই উন্নয়নকে আরো ত্বরান্বিত করবে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। এবার দেশের গণমাধ্যমের ব্যবস্থাপনায় মিডিয়া কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, জুলাই আগস্টের মধ্যেই যুগোপযোগী গণমাধ্যম নীতিমালা ও কমিশন করা হবে। এজন্য আগামী মাসের মধ্যে একটি পরামর্শ কমিটি হবে। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান বলেন, র্যাব বিলুপ্ত নয়, বরং আইন করে নাম পরিবর্তন করা হতে পারে। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। ত্রৈমাসিক কাজের একটা অভিজ্ঞতা 3 মাস পার করল বর্তমান সরকার। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই সময়কালে সরকারের নানা অর্জন ও সাফল্য তুলে ধরেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন সহ শিক্ষা ও সামাজিক নিরাপত্তা খাতে কার্যকরী উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী জুলাই থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস, জুতা ও পাঠের ব্যাগ বিতরণের পাইলট কার্যক্রম শুরু করার ঘোষণা দেওয়া হয়েছে। হামের এই মৃত্যু আমাদেরকে শিখিয়ে দিয়েছে
যে দায়িত্বহীনতা আজকে যদি আমি দেখাই তাহলে আগামীকাল বা পরশু তার কি খেসারত জাতিকে দিতে হয়। গণমাধ্যমকে শৃঙ্খলার মধ্যে আনতে কমিশন গঠনের কথা উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে জুনের মধ্যেই পরামর্শ কমিটি করা হবে। আমরা সকলেই একমত যে গণমাধ্যম ব্যবস্থাপনার ক্ষেত্রে একটা অরাজকতা বিরাজ করছে। জুন মাসের মধ্যেই আমরা একটা পরামর্শ কমিটি গঠন করে একটা খসড়া প্রস্তাব সরকারের কাছে গণমাধ্যম কমিশন গঠন করার লক্ষ্যে আমরা হাজির করব। আর অপসাংবাদিকতার বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নিচ্ছে এমন প্রশ্নে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদ উর রহমান জানান, আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নিয়েও কথা বলেন তিনি। শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে। শেখ হাসিনা যদি আসে বাংলাদেশে ফেরত, তাকে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিছু আমরা আসলে করব না। আমাদের কাছে প্রতিজ্ঞা কি, আমরা জুডিশিয়ালি করব। ওনার বিচার হয়েছে, ওনাকে ডিফেন্ড করতে আবার দেওয়া হবে, তাতে তার মৃত্যুদণ্ডাদেশ যদি তিনি মুক্তি পান, টেকনিক্যালি বলছি, সেটা আমরা মানবো। আর যদি না হয় সেটা কার্যকর হবে। র্যাবের বিলুপ্তি চাওয়া বিএনপি এখন কেন এলিট ফোর্সটিকে বহাল রাখতে চায় তারও ব্যাখ্যা দেন তথ্য উপদেষ্টা। র্যাবের সমালোচনা যদি সরিয়ে রাখি, আমরা দেখব র্যাব অত্যন্ত কেপেবল ভাবে নানা ধরনের সন্ত্রাস তারা মোকাবেলা করতে পেরেছে। একটা এলিট ফোর্স থাকবে, সেটা র্যাব নামে হোক বা ভিন্ন নামে, এবং ওয়েল ডিফাইন্ড আইন থাকবে, ফলে আগের যে ঝুঁকিগুলো আছে সেগুলো থাকবে না। আগামী 16 ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল উদ্বোধন করা হবে বলে জানানো হয় ব্রিফিংয়ে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। শামীমুজ্জামান চৌধুরী, মহানা সংবাদ, ঢাকা। দেশের ত্রয়োদশ সিটি কর্পোরেশন বগুড়ায় নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় বিএনপির সহসভাপতি MR ইসলাম স্বাধীনকে সেখানকার প্রশাসক করেছে LGRD মন্ত্রণালয়। সকালে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে নিয়োগপত্র গ্রহণ করেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী শাহে আলম বলেন, এবছরের সেপ্টেম্বর অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন শুরু করবে সরকার। 5 সিটি কর্পোরেশনের ভোট হবে আগামী বছরের মধ্যেই। নতুন প্রশাসক হিসাবে বগুড়া জেলা বিএনপির সহসভাপতি এবং এক সময়কার উনি 9 বছর বগুড়া জেলা ছাত্র দলের সভাপতি ছিলেন, যুব দলেরও আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন, সভাপতির দায়িত্ব পালন করেছেন। তাকে প্রশাসক হিসাবে গতকাল এটি ফাইল অনুমোদন হয়েছে এবং প্রজ্ঞাপন আমরা গতকাল দিয়েছি। আজকে উনি আনুষ্ঠানিকভাবে মাননীয় মন্ত্রীর কাছে যোগদানপত্র জমা দিয়ে যোগদান করেছেন। গত 24 ঘন্টায় হাম ও এর উপসর্গে আরও 11 জনের মৃত্যু হয়েছে। ওই সময় হামে আক্রান্ত হয়েছে 1337 শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 24 ঘন্টায় নিশ্চিত হামে 2 আর উপসর্গ নিয়ে মারা গেছে 9 জন। এদের মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে রয়েছে 3 জন করে। এছাড়া চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনা বিভাগে 3 জন মারা গেছেন। দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে চিকিৎসক নার্সদের সংখ্যা বাড়ানোর তাগিদ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এজন্য ফ্যামিলি কার্ডে স্বাস্থ্যসেবা অন্তর্ভুক্তির পরামর্শও দেন তারা। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক গোল টেবিলে অন্তর্বর্তী সরকারের আমলে হামের টিকাদানের ব্যর্থতাকেই বর্তমান পরিস্থিতির জন্য দায়ী করেন রাজনীতিবিদরা। আরও জানাচ্ছেন মুদাসির আলী। জুনে পরবর্তী অর্থ বছরের স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ এবং এর সুষ্ঠু ব্যবহার কেমন হওয়া উচিত সে লক্ষ্যে পাবলিক ইন্টিগ্রিটি নেটওয়ার্ক ফর এভিডেন্স অ্যান্ড ট্রান্সপারেন্সি বা পাইনেটের উদ্যোগে মঙ্গলবার ঢাকার প্রেস ক্লাবে আয়োজন করা হয় স্বাস্থ্য বাজেটের কার্যকর ব্যবহার ও সার্বজনীন সুরক্ষা বিষয়ে গোল টেবিল বৈঠক। বৈঠকে স্বাস্থ্য খাতের উন্নয়নে ফ্যামিলি কার্ডকে স্বাস্থ্য কার্ডে রূপান্তর করে সরকারি হাসপাতালে চিকিৎসার ধরন অনুযায়ী আর্থিক মূল্য সম্পর্কে জনগণকে সচেতন করে স্বাস্থ্য খাতে জবাবদিহিতার নিশ্চিতকরণের উপর গুরুত্ব আরোপ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর সৈয়দ আব্দুল হামিদ। যেহেতু সরকার ফ্যামিলি কার্ড দিয়েছে, কার্ডের সাথে হেলথ বেনিফিটটাকে যোগ করে দেওয়া, হসপিটালে যে সেবাটা আছে সেই সেবাটার মূল্যটা বের করবে এবং শুরুতেই বলে দিক যে এই সেবাটা শুধুমাত্র সরকারি হসপিটালে গেলেই তুমি এত মূল্যের সেবা পাবা। দেশে চিকিৎসকের অভাব রয়েছে বলে বৈঠকে জানালেন সংসদ সদস্য ডাক্তার মোসলে উদ্দিন ফরিদ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার যেটা এক্সপেক্টেড ডাক্তার, তার শতকরা 10 থেকে 15 ভাগের বেশি এখানে আমাদের নেই। এদিকে হাম প্রসঙ্গ নিয়েও কথা উঠে বৈঠকে। এই পরিস্থিতির জন্য অন্তর্বর্তী সরকারের সময়কার আমলাদের দায়ী করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার।
এটাও তদন্ত করতে হবে আওয়ামী লীগ আমলে যারা স্বাস্থ্য অফিসার হিসেবে নিয়োগ পেয়েছিল তারা কারা, কারা স্ট্রাইক করেছিল, কি দাবি নিয়ে তারা স্ট্রাইক করলো। আমরা আওয়ামী লীগ আমলে কোনো স্ট্রাইক দেখলাম না, এখন কোনো স্ট্রাইক নাই। মাঝখানে শুধু অন্তর্বর্তী সরকারের আমলে স্বাস্থ্য অফিসার যারা স্ট্রাইক করলো এবং বাচ্চাদেরকে টিকা দিল না, টিকা না দিয়ে রিপোর্ট করেছে যে টিকা দিয়েছি, এই যে স্যাবোটেজটা তারা করেছে এরা কারা, এরা এখনো বাংলাদেশে আছে, তাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং এদেরকে বিচারের আওতায় আনতে হবে। এ পরিস্থিতির জন্য দুই সরকারের গাফিলতি রয়েছে বলে মনে করেন আইইডিসিআর এর সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার মোশতাক হোসেন। সরকারের যখন স্বাস্থ্য বিভাগ থেকে বলেছে অর্থ মন্ত্রণালয় জরুরি জিনিস, কিসের জরুরি, সব তো ঠিকই আছে, আপনারা জরুরি বলে বলে দুর্নীতি করতে চান, বিনা টেন্ডার, এইসব দুর্নীতি আমরা বরদাস্ত করব না। আমাদের এই বর্তমান নির্বাচিত সরকার আসার পরে এই জরুরি পরিস্থিতি ছিল, কিন্তু কাজ হয়নি কেন? যখন বাচ্চারা মারা যাওয়া শুরু করলো তখন জরুরি, তাও তো এখন সরকার বলে না জরুরি পরিস্থিতি, সব ঠিক আছে। হাম পরিস্থিতি উত্তরণ সহ স্বাস্থ্য খাতে উন্নয়নে টিকাদান কর্মসূচি সঠিক সময়ে অব্যাহত রাখা, চিকিৎসক নার্সদের সংখ্যা বাড়ানো এবং গ্রাম মফস্বলে চিকিৎসা সেবায় নিয়োজিতদের জন্য অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধির তাগিদ দেন বক্তারা। গ্রাম পর্যায়ে যেই অবকাঠামোগুলো। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ সুবিধা বাড়াতে সরকার কাজ করছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, ফায়ার সার্ভিসে 30,000 জনবলে উন্নীত করার বিষয়টি সরকার বিবেচনা করছে। ভূমিকম্পের আশঙ্কা আছে এমন বাস্তবতায় ফায়ার সার্ভিসের সার্বিক উন্নয়ন ও অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় জরুরি বলেও মন্তব্য করেন তিনি। ইমদাদুল হক খানের প্রতিবেদন। নারায়ণগঞ্জের পূর্বাঞ্চলে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং গ্রাউন্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ, পাসিং আউট প্যারেড এবং পদক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীকে গার্ড অব অনার দেন ফায়ার সার্ভিস কর্মীরা। এদিন পাসিং আউট করে বাহিনীতে যুক্ত হয়েছেন 2,500 সদস্য। তাদের মধ্যে বুনিয়াদী 9 জনকে পদক পরিয়ে দেন মন্ত্রী। এছাড়া কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসাবে 20 জনকে সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব দুর্যোগে বিপদে মানুষের পাশে ছুটে যায় ফায়ার সার্ভিস সদস্যরা, তাই তাদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, জনবল বৃদ্ধি ও সুযোগ সুবিধা বাড়াতে কাজ করছে সরকার। প্রত্যেক সদস্য যে কোনো দুর্যোগ, দুর্ঘটনা ও সংকটময় মুহূর্তে সাধারণ জনগণের জান মাল রক্ষায় নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফায়ার সার্ভিসের 30,000 জনবল উন্নীত করার বিষয়টি বিবেচনা করছে সরকার। এই বাহিনীর ফায়ার স্টেশনের সংখ্যা বৃদ্ধি এবং পরিকল্পনা অনুযায়ী সদস্য সংখ্যা 30,000-এর অধিক করার জন্য ফায়ার সার্ভিসের অর্গানোগ্রাম পুনর্গঠনের প্রস্তাবও বিবেচনাধীন রয়েছে। 20টি ফায়ার স্টেশন নির্মাণ প্রকল্প বাস্তবায়নে কাজ করছে জানিয়ে তিনি বলেন, সংস্থাটির জন্য 100টি অ্যাম্বুলেন্স সংগ্রহ করা হচ্ছে। আমরা ফায়ার সার্ভিসের সক্ষমতা ও সামর্থ্য বৃদ্ধিতে জোর দিচ্ছি। ইতিমধ্যে 20টি ফায়ার স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণের প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। ফায়ার সার্ভিস কর্মীদের আবাসন সংকট নিরসনে মিরপুর ও সদরঘাটে 2টি ভবন নির্মাণ কাজ শেষ পর্যায়ে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এই বাহিনীর সদস্যদের আবাসনের সমস্যা দূরীকরণে কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ঢাকার মিরপুর ও সদরঘাটে 2টি বহুতল আবাসিক ভবন নির্মাণের প্রকল্প বাস্তবায়ন পর্যায়ে রয়েছে। ইমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। সীমান্ত হত্যা বন্ধ এবং দেশের নদ নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদিমুল ইসলামের বাড়িতে যান তিনি। এ সময় নিহতের কবর জিয়ারত করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান। ভারত থেকে বাংলাদেশে পুশ ইন ঠেকাতে সীমান্তবাসীকে সজাগ থাকার আহ্বান জানান নাসিরউদ্দিন পাটোয়ারি। দলমত নির্বিশেষে সবাই সীমান্ত হত্যার বিরুদ্ধে দাঁড়াইতে হবে, বাংলাদেশের নদীতে পানির জন্য দাঁড়াইতে হবে। এটার কোনো দল নাই, একটাই দল, বাংলাদেশ। এবং সীমান্তে সকল ভারতীয় অত্যাচার বন্ধ করতে হবে। আমরা সীমান্তে সকল সহিংসতার বিরুদ্ধে। ভারত থেকে বাংলাদেশে পুশিন করার চেষ্টা চালাচ্ছে, আমরা সরকারকে বলবো সকল পুশিন বন্ধ করার জন্য, সীমান্তবাসীকে সজাগ থাকার জন্য, রাতে পাহারা দেওয়ার জন্য বাস নিয়ে, যাতে ভারত থেকে কেউ বাংলাদেশে তারা পুশিন করাইতে না পারে। কোরবানির ঈদকে ঘিরে বগুড়ায় জমতে শুরু করেছে পশুর হাট। জেলার হাটগুলোতে গরুর চেয়ে ছাগলের আমদানি বেশি। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে, চাহিদার চেয়েও প্রায় 3 লাখ গরু উৎপৃত্ত রয়েছে। এছাড়া বগুড়ায় 6,000 কোটি টাকায় কোরবানির পশু বিক্রয় হবে বলে জানিয়েছেন
জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। দর্শক, এ বিষয়ে আরও জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাসেল কবির। রাসেল, হাটগুলোতে পশুর সংখ্যা কেমন দেখতে পাচ্ছেন, সেই সঙ্গে বেচা বিক্রি কতটা হচ্ছে? আসলে এখনো বেচা বিক্রি বগুড়ার হাটগুলোতে কিন্তু জমজমাট হয়ে ওঠেনি। এইবার আসলে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে কোরবানির বিষয়ে ব্যাপক প্রস্তুতি কিন্তু লক্ষ্য করা হয়েছে। তারা প্রস্তুতি নিয়েছে এবং তাদের আসলে প্রশাসনের যে প্রস্তুতি আমরা হাটগুলোতে দেখেছি, বিশেষ করে চাল টাকা শনাক্তকরণ মেশিন, মেডিকেল টিম রয়েছে এবং হাটের পক্ষ থেকে ভলান্টিয়ার রয়েছে, মানে তারা প্রস্তুত রয়েছে আর কি। এবার জেলায় অস্থায়ী স্থায়ী হাট মিলে প্রায় 90টি হাটে কিন্তু পশু কেনা বেচা হবে। আমি এই মধ্যে রয়েছি জেরিন সাবগ্রাম হাটে। এখানে আমরা প্রায় ঘন্টা খানিক সময় থেকে রয়েছি। এখানে কিন্তু এখনো আসলে পশু কেনা বেচা সেভাবে জমে ওঠেনি। আমরা দেখেছি হাতে গোনা কয়েকটি এখানে গরু উঠেছে এবং ছাগলের যে পরিমাণ আমরা দেখেছি, বেশ ছাগল এখানে আসলে উঠেছে এবং কেনা বেচার ক্ষেত্রে আমরা যারা এখানে কিনতে এসেছে তাদের সাথে কথা বলেছি এবং যারা বিক্রি করতে এসেছে তাদের সাথে কথা বলেছি। এখনো কিন্তু আসলে কেনা বেচা জমজমাট হয়ে ওঠেনি এবং এরকম চিত্রই জেলার অস্থায়ী হাটগুলো, তবে স্থায়ী হাট যেগুলো আছে বিশেষ করে মহাস্থানের মতো হাট, এগুলোতে কিন্তু কেনা বেচা শুরু হয়েছে মোটামুটি হারে। তবে আমরা আসলে শহরের যে সকল ক্রেতা আছে তাদের সাথে কথা বলে যেমনটি জেনেছি, তারা বলেছে আসলে তারা শেষ সময়ে কোরবানির পশুগুলো কেনা বেচা করে, কারণ এগুলো রাখার একটা বিষয় আছে। এবং এই হাটের যে ইজারদার আছে তার সাথে আমি কথা বলেছি, তিনি যেমনটি বলেছে পরবর্তী হাটে থেকেই কিন্তু এই হাটগুলো কেনা বেচা শুরু হবে এবং তারা যেমনটি বলেছে, আজকে আমরা হাট দেখেছি যেমন অল্প কিছু গরু উঠেছে এবং কিছু ছাগল বেশি উঠেছে। তারা বলেছে এর চেয়েও এই হাটে 4 থেকে 5 গুণ ছাগল কিন্তু সামনে শনিবার থেকে উঠবে, এমনটি কিন্তু জেরিন এই হাট কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে। তবে যারা খামারি আছে, প্রান্তিক খামারি এবং যারা গরু বাসায় লালন পালন করেছে, তারা যেমনটি বলেছে বিগত সময়ের চেয়েও কিন্তু গো খাদ্যের দাম বেশি হওয়ার কারণে তারা আশঙ্কা করছে যে প্রকৃত দাম পাবে কি না পাবে, কারণ এখনো যেহেতু কেনা বেচা আসলে শুরু হয়নি, সেই ক্ষেত্রে তারা আশঙ্কা রয়েছে জেরিন। তবে সামনের দিনগুলোতে কেনা বেচা বগুড়ার বিভিন্ন হাটগুলোতে জমজমাট হবে এমনটি প্রত্যাশা করছে হাট কর্তৃপক্ষ এবং যারা বিক্রি করবে এবং যারা কিনবে। তো জেরিন, এই ছিল আমার কাছে বগুড়ার সাবগ্রাম থেকে কোরবানির পশু কেনা বেচার সর্বশেষ। জেরিন। রাসেল, আপনাকে ধন্যবাদ। ঈদ উল আজহাকে সামনে রেখে এবারও কোরবানির পশুর হাট ও খামারগুলোতে দেখা মিলেছে বাহারি নামের গরু মহিষ। কুমিল্লায় হাট পাতাতে প্রস্তুত 1000 কেজি ওজনের রাজাবাবু আর 600 কেজি ওজনের কালোমানিক। এই জেলায় 2.5 লাখের বেশি গবাদি পশু বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। চাহিদার তুলনায় উদ্বৃত্ত থাকবে 12,000 পশু। শাহাবুদ্দিনের তথ্যচিত্রে তাহসিন তারিনের প্রতিবেদন। ঈদ উল আজহা সামনে রেখে কুমিল্লার প্রায় 36,080টি খামারে 2,60,000 গরু প্রস্তুত করা হয়েছে। 1000 কেজি রাজাবাবু গরুর দাম হাঁকাচ্ছে 8 লক্ষ টাকা আর কালো মানিকের দাম 5 লক্ষ টাকা। ঘাস, দানাদার, গম, ছোলা, ভুট্টা সহ দেশীয় খাবার খাইয়ে বড় করেছেন গবাদি পশুগুলো। গেল বছরের তুলনায় এবার গরুর দাম কিছুটা কম বলছেন খামারিরা। ন্যাচারাল প্রকৃতিতেই আমি মিট প্রোডাকশন করি আর ফ্যাটেনিং করি, আর আমার শুধু ঈদের জন্যই উপলক্ষে আমি গরু পালি। এবার 50টা গরু আমরা রেডি করতেছি এবং আমাদের গরুগুলা সাধারণত মানে ঈদ উপলক্ষে আমরা করি এবং আমাদের এটা হলো আমাদের সবচেয়ে বড় গরু। 30টা মতো রেডি করা হয়েছে এবং আমাদের গরুরে খানা খাবাই, দেশীয় খানা খাবাই, যেমন ভেজালমুক্ত কোনো খাবার খাবাই না। গরুরে মনে করেন গোসল মোসল করিয়া ভুসি খোয়াই, ঘাস খোয়াই, আবার রাপ, খোল, ডাইস। এইসব পশু যাতে কোনো রোগে আক্রান্ত না হয় সেজন্য মাঠ পর্যায়ে 10,000 খামারিকে উঠান বৈঠকের মাধ্যমে পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। আমাদের প্রস্তুতিটা শুধু এই ক্ষণিকের সময়ের জন্য নয়, আমরা বছরের শুরু থেকে শুরু করেছি। প্রস্তুতির ভিতরে আছে খামারিদের প্রশিক্ষণ দেওয়া, উঠান বৈঠক করা, খামারিদের সচেতন করা যাতে তারা স্টেরয়েড বা কোনো ধরনের ভেজাল ওষুধ ব্যবহার করে গরুকে যাতে মোটাতাজাকরণ না করে। এবার কুমিল্লায় চাহিদা রয়েছে 2,47,000। এর মধ্যে 12,000 গবাদি পশু উদ্বৃত্ত থাকবে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ বিভাগ। তাহসিন তারিন, মোহনা সংবাদ।
জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এর প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে শুরু হয়েছে 3 দিনব্যাপী ভূমি সেবা মেলা। উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আয়োজনে মেলার উদ্বোধন করেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম ও বিভাগীয় কমিশনার ডক্টর আ.ন.ম বজলুর রশিদ। মেলা চলবে আগামী 21 মে পর্যন্ত। আজ থেকে সারা দেশের সকল জেলা উপজেলায় শুরু হওয়া ভূমি মেলার মাধ্যমে জনগণ নিঃসন্দেহে উপকৃত হবেন। কারণ মেলায় ইনাম জারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, রেকর্ড সংশোধন, খতিয়ান গ্রহণ এবং ভূমি সংক্রান্ত যে কোনো অভিযোগ নিষ্পত্তির সুযোগ থাকছে। রাজধানীর পল্লবীতে রামিসা নামে 8 বছরের এক শিশুকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় 1 জনকে আটক করেছে পুলিশ। নিহতের স্বজনরা জানান, রামিসাকে বাসায় রেখে ছাদে যান তার মা। সেখান থেকে ফিরে আর পাননি। খোঁজাখুঁজির এক পর্যায়ে পাশের ফ্ল্যাট থেকে রামিসার চিৎকার শোনা যায়। পরে প্রতিবেশীদের সহযোগিতায় রামিসার গলা কাটা লাশ উদ্ধার করা হয়। জানালার গ্রিল কেটে ঘাতক মাসুম রানা পালিয়ে যায়। তবে তার স্ত্রীকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। বাচ্চার মা ওই পাশে আপনার ভাত খাচ্ছিল আর এই পাশে দরজার শব্দ শুনছিল মনে হয়। তখনই বলতেছে যে ফোন দিয়ে বলতেছে, এই লামিসা কোথায় তুই? ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। গেট পুরো ভাঙে না, লকটা ভাঙার পরে নাকি টয়লেট মানে এখান থেকে দেখা যায় টয়লেটের মধ্যে নাকি রক্ত। ঠিক আছে, রক্ত দেখা পরে সবাই কয় কিছু হয় না যাই হয়েছে গেট পুরা। পরে লাস্টে গেট ভাঙ্গাল আনার পরে যাই ওই এক মহিলারে পাইছে পরে করে কইছে যে তোমার মানে হাজবেন্ড নাকি গ্রিল গেটটা ফালাইছে। ঠিক আছে, পরে বলছে লাশ কই, মানে বাচ্চাটা কই, লাশ মাত্র জানা করে বাচ্চা কইছে বাচ্চা নাই। পরে খাড়ের নিচে দেখে বাচ্চারে মানে এমন টুকরা করে রাখছে আর কি। পরে মহিলারা তো আটক করছে, মহিলারা ধরছে। পানিতে ডুবে নাটোর, মাগুরা ও জামালপুরে 6 শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার 3 জেলার পৃথক স্থানে এসব দুর্ঘটনা ঘটে। জামালপুরের মাদারগঞ্জে বাড়ির উঠানে গর্তে জমে থাকা পানিতে ডুবে ইয়ামিন নামের 1.5 বছরের শিশু মারা যায়। আর জেলার বকশীগঞ্জে বিলের পানিতে ডুবে 3 বছরের শিশুর মৃত্যু হয়। এবার আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের শীর্ষ কমান্ডার ব্র্যাড কুপারের মাথার দাম 5 কোটি ইউরো নির্ধারণ করেছে ইরান। অন্যদিকে কিউবার বিরুদ্ধে কোনো ধরনের সামরিক আগ্রাসন হলে রক্তক্ষয়ী পরিণতি হবে বলে হুঁশিয়ারি দিয়েছে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টার। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার জন্য একটি বিশাল আর্থিক পুরস্কার বা বাউন্টি ঘোষণা করেছে ইরান। হত্যার জন্য পুরস্কার হিসেবে 5 কোটি ইউরো বা প্রায় 58.23 মিলিয়ন মার্কিন ডলার প্রদানের একটি বিল পর্যালোচনা করছে ইরানের পার্লামেন্ট। ইরানের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্র নীতি বিষয়ক পার্লামেন্টারি কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার প্রতিশোধ হিসেবেই এই বিলটি আনা হচ্ছে। কমিটির আরেক প্রভাবশালী সদস্য মাহমুদ নাবাবিয়ানো ঘোষণা করেছেন যে ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহুকে জাহান্নামে পাঠাতে পারবে এমন ব্যক্তির জন্য রাষ্ট্রীয় পুরস্কার নির্ধারণের একটি বিলের ওপর খুব শীঘ্রই ইরানি পার্লামেন্টে চূড়ান্ত ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিকে কিউবার বিরুদ্ধে কোনো ধরনের সামরিক আগ্রাসন হলে যুক্তরাষ্ট্রের রক্তক্ষয়ী পরিণতি হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কিউবার কখনো আক্রমণাত্মক পরিকল্পনা ছিল না। তবে তিনি অভিযোগ করেন, কিউবা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের বহুমাত্রিক আগ্রাসনের শিকার হওয়ার কারণে দেশটি এমন হুঁশিয়ারি দিতে বাধ্য হচ্ছে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ভূমি সেবায় দুর্নীতি হয়রানি বন্ধে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। জমি সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে অগ্রাধিকার তাগিদ।
গণমাধ্যম ব্যবস্থাপনায় জুলাইয়ের মধ্যে কমিশন, আশা তথ্যমন্ত্রীর। সুনির্দিষ্ট আইনে র্যাব সংস্কার জানালেন তথ্য উপদেষ্টা। 24 ঘন্টায় হামে 11 শিশুর মৃত্যু, আক্রান্ত প্রায় 1350। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে চিকিৎসক নার্সের সংখ্যা বাড়ানোর তাগিদ। এবং সারা দেশে জমে উঠছে কোরবানি পশুর হাট, চাহিদার চেয়ে যোগান বেশি, বলছে প্রাণী সম্পদ বিভাগ। গোখাদ্যের দাম বৃদ্ধিতে খামারিদের হতাশা। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়, এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।